ডিহাইড্রেশন অ্যাকচুয়ালি হলো আমাদের বডিতে কি পরিমাণ জল রয়েছে তার যখন ডেফিসিট হয়ে যায় বা তার সেটা যখন খুব কমে যায় সেটাকেই আমরা ডিহাইড্রেশন বলি। এখন এই জল কমে যাওয়া ব্যাপারগুলো কিভাবে হয় এটা খুব ইম্পর্টেন্ট। আহ, যেমন আমরা সাধারণ মানুষজনের ক্ষেত্রে আমার যেটা বলার সেটা হলো যে জল আমাদের বডিতে থাকে এবং সেইগুলো আমাদের সেলগুলোকে খুব ভালো অবস্থায় রাখতে সহায়তা করে এবং তার সাথে সাথে মেটাবলিজমটা মেনটেন হয়। কিন্তু জলের পরিমাণটা খুব ইম্পর্টেন্ট। নর্মালি একটা মেল বা একটা ফিমেলের ক্ষেত্রে দেখা গেছে যে 50 to 60% অফ দ্য বডি ওয়েট গোটাটাই কিন্তু জল দিয়ে তৈরি। তাহলে জল একটা ভাইটাল কম্পোনেন্ট আমাদের বডির জন্য। এবং সেই ক্ষেত্রে যখন ডিহাইড্রেশন হয় মানে এই জলের পরিমাণটা বডি থেকে কমে যাচ্ছে তাহলে বুঝতে হবে যে আমাদের রক্তের যে ভলিউম সেটা সংকোচন হয়ে যাচ্ছে বা সেটা সংকুচিত হয়ে যাচ্ছে। এবং সেই ক্ষেত্রে ব্লাড অনেক ভিসকাস হয়ে যায় এবং সেই ক্ষেত্রে মানুষজনের অনেক ধরনের সিমটম সেই ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। জল কমে যাওয়াটাই অ্যাকচুয়ালি আমাদের ডিহাইড্রেশন। কজেস গুলো ইম্পর্টেন্ট হলো যে আমরা এখন গরমকালে যেটা দেখতে পাওয়া যায় যে প্রচুর পরিমাণে ঘামাচ্ছে মানুষজন এবং সেই ক্ষেত্রে প্রচুর সোয়েট লস হচ্ছে। আমরা ইভেন কিছু কিছু ক্ষেত্রে যেমন দু ধরনের লস বলি নর্মালি, ঠিক আছে, সেটা হলো একটা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল লস হতে পারে, একটা ইন্টেগুমেন্টারি লস হতে পারে। মানে একটা হয়ে যেতে পারে যাদের ডায়রিয়া হয়ে যাচ্ছে, ভমিটিং হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রেও ডিহাইড্রেশন হয়ে যেতে পারে। আবার কিছু কিছু ক্ষেত্রে যেরকম নর্মালি দেখতে পাওয়া যায় যে জল খাওয়া হচ্ছে না সারাদিন ধরে, হঠাৎ করেই দেখতে পাওয়া গেল এবং প্রচন্ড ঘাম হচ্ছে, সেই ক্ষেত্রেও কিন্তু ডিহাইড্রেশন হতে পারে। সিমটমস গুলো মেনলি যখন জল একদম কমে যায় তখন সেই ক্ষেত্রে যেটা দেখতে পাই আমরা, আমি বললাম যে যেমন আমাদের সিমটমস গুলো হলো ভমিটিং বা ডায়রিয়া বা ধরুন এক্সেসিভ সোয়েট, এই জাতীয় জিনিসগুলো হওয়ার পরে মানুষজনের এক মাথা ঘোরানো বা ডিজিনেস বা গিডিনেস আমরা বুঝতে পারি, ঠিক আছে। এছাড়াও তার সাথে সাথে হঠাৎ করে যদি দেখতে পাওয়া যায় যে হার্ট খুব জোরে বিট করছে, খুব তাড়াতাড়ি বিট করছে, তাহলে সেই জাতীয় জিনিসগুলোতেও কিন্তু মানুষজন বুঝতে পারবে যে তার একটা ডিহাইড্রেশন হচ্ছে। তার সাথে সাথে মুখ শুকিয়ে যাওয়া, এইটাও খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট। বারবার জল পিপাসা পাওয়া, যেটাকে আমরা পলিডিপসিয়া বলে থাকি, বা ড্রাই মাউথ, এই জাতীয় জিনিসগুলো দেখতে পাওয়া যায় ডিহাইড্রেশনের ক্ষেত্রে। এবং আরেকটা জিনিস, যখন যদি খুব সিভিয়ার ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে, এটা জেনারেল ডিহাইড্রেশন একটা বা মাইল্ড ডিহাইড্রেশনের ক্ষেত্রে বা মডারেট টু সিভিয়ার ডিহাইড্রেশন যদি হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে মানুষজনের আমরা যখন অন্য কেউ তাকে এক্সামিন করছে তখন সেই ক্ষেত্রে আমরা যে জিনিসগুলো দেখতে পাবো সেটা হলো যে তার সেন্সেস বা অল্টার্ড সেন্সোরিয়াম বলি, তার নর্মাল সেন্স চলে যাওয়া, মানুষ অজ্ঞান হয়ে পড়ে থাকতে পারে। ইভেন তার ক্ষেত্রে স্কিন টার্জেল লস হয়ে যায়, মানে আমরা যদি স্কিনে পিঞ্চ করি দেখতে পাওয়া যাবে, যেমন আমার স্কিনে যদি আমি পিঞ্চ করি তাহলে এটা খুব ইজিলি ব্যাক করে যাচ্ছে, কিন্তু তাদের ক্ষেত্রে এটা ব্যাক করবে না। ইভেন কিছু কিছু ক্ষেত্রে যাদের ধরো খুব ডিহাইড্রেশন রয়েছে তাদের ক্যাপিলারি রিফিল টাইম বলি আমরা, যেমন হলো আঙুল চিপে দেখা যেতে পারে যে ব্লাডটা ওখানে ফিল হচ্ছে কিনা। আমাদের আঙুলের ক্ষেত্রে যদি আমরা এটাকে প্রেস করে ছেড়ে দিলে এটা খুব তাড়াতাড়ি রেড হয়ে যায় বা আমাদের বডি যদি হাইড্রেটেড থাকে, কিন্তু যারা বা হাইড্রেটেড নয় বা যাদের ক্ষেত্রে ধরো ব্লাড ভলিউম কম আছে সেই সমস্ত মানুষজনের ক্ষেত্রে কিন্তু এটা হবে না। এই জিনিসগুলো ডিহাইড্রেশনের একটা মূল মানে সিমটম হিসেবে বোঝা যেতে পারে। এবং এক্সেসিভ ডিহাইড্রেশন বা সিভিয়ার ডিহাইড্রেশনের ক্ষেত্রে অবভিয়াসলি আমি বলবো সেটা ঘরে ট্রিটমেন্ট না করে অবশ্যই আমাদের মেডিকেল পার্সোনাল বা কোনো একটা হাসপাতালের দ্বারস্থ হওয়া উচিত। ডিহাইড্রেশনের ক্ষেত্রে যদি আমরা বলি যে ওভার দ্য কাউন্টার মেডিকেশন নর্মালি হয় না, নর্মালি ডিহাইড্রেশনে আমরা ওরাল রিহাইড্রেশন সল্ট ইউজ করি এবং এটা গুড। আমি বলছি যদি কোনো মানে এমন পার্সন আছেন যিনি আমাদের সাপ্লাই দিতে পারবেন, যার কাছে ওআরএস আছে, তার কাছে আমার মনে হয় ইমিডিয়েটলি ওআরএস নেওয়াটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবং সেটা ওভার দ্য কাউন্টারই পাওয়া যায়। আমাদের হাসপাতালের দ্বারস্থ কখন হতে হবে বা ডাক্তারবাবুর কাছে কখন যেতে হবে সেই জিনিসটা যদি আমরা বলি, তাহলে একটা হলো সিমটমস গুলো, যেটা আমি আপনাকে বললাম যে ধরুন কোনো মানুষ প্রচন্ড ঘামছে বাট সে জল খেতে পারছে না বা জল খাচ্ছে না,
এমন ধরুন কিছু কিছু মানুষ রয়েছে যারা ক্রনিক ডেবিলিয়েটেড কিছু ডিজিজের মধ্যে দিয়ে যাচ্ছে, বা যাদের ক্ষেত্রে কিছু কিছু ওষুধ চলছে, যেমন ধরুন ডাইউরেটিক থেরাপি বলি আমরা, ডাইউরেটিক বা হাই সিলিং ডাইউরেটিক্স মেনলি, যেগুলো ধরে রাখুন ফিউরোসেমাইড মানে ল্যাসিক্স নামে পাওয়া যায়। তারপরে হলো ধরুন যার কিডনি ডিজিজ রয়েছে তাদের ক্ষেত্রেও জলের ভলিউম মেনটেনটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। বা ধরুন ডায়াবেটিসের পেশেন্ট, অ্যাজ ওয়েল অ্যাজ ডায়াবেটিস ইজ ভেরি কমন, এবং এই মুহূর্তে ইন্ডিয়া একটা ডায়াবেটিক ক্যাপিটাল, এদের ক্ষেত্রে একটা খুব ইম্পর্টেন্ট সিমটম দেখতে পাওয়া যায়, দ্যাট ইজ পলিইউরিয়া। পলিইউরিয়া মানে হলো এক্সেসিভ পরিমাণে মিকচুরেশন হওয়া বা আমাদের মূত্র ত্যাগ করতে থাকা, ঠিক আছে। তো সেই রকম জিনিস যদি হয় তাহলে সেই ক্ষেত্রে ডাক্তারবাবুর কাছে দ্বারস্থ অবশ্যই হতে হবে। এবং তার সাথে সাথে আমরা আরেকটা জিনিস বলতে পারি যে আমরা যেরকম বললাম যে এক্সেসিভ ডিহাইড্রেশনের ক্ষেত্রে মানুষ অজ্ঞান হয়ে পড়ে আছে, আমরা তাকে দেখলাম যে তার স্কিন টার্জেল লস হয়ে গেছে, তাহলে তাদের তখনই কিন্তু গিয়ে কোনো একটা মেডিকেল ফেসিলিটিতে যেতে হবে। আমি বলবো ইভেন হাসপাতালের দ্বারস্থ হতে পারলে খুব ভালো হয়। এবার মাইল্ড ডিহাইড্রেশন এবং মডারেট বা সিভিয়ার ডিহাইড্রেশন এটার মধ্যে আমরা ভাগ করছি। যদি মাইল্ড ডিহাইড্রেশন থাকে কারোর ক্ষেত্রে, যেমন ধরুন হালকা ডিজিনেস রয়েছে, প্রচন্ড পিপাসা পাচ্ছে, বা ধরুন কারোর ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে তার মুখ শুকিয়ে যাচ্ছে খুব বেশি পরিমাণে, তাহলে তার জলের অভাব রয়েছে বলে আমরা বুঝতে পারছি। সেই ধরনের ক্ষেত্রে আমরা ওরাল রিহাইড্রেশন সল্ট ইউজ করতে পারি। ওরাল রিহাইড্রেশন সল্ট আমাদের নর্মালি লো অসমোলার লো লো অসমোলার ওরাল রিহাইড্রেশন সল্ট হিসেবে পাওয়া যায়, যেটা হলো আমাদের WHO দ্বারা তৈরি। এই জিনিসটা আমরা বাড়িতে ইউজ করতে পারি। নর্মালি সেই ওরাল রিহাইড্রেশন সল্টকে 1 লিটার জলের মধ্যেই আমরা গুলবো। এই জলটা নর্মালি বয়েল করে তারপরে কুল করে নেওয়া ভালো, যাতে কোনো ধরনের আলাদা ব্যাকটেরিয়া বা জার্মস কিছু না থাকে তার মধ্যে। সেটাতে আমরা ওআরএস দিয়ে আমরা মানুষকে খাইয়ে দিতে পারি, এবং সেটা খুব তাড়াতাড়ি তার বডিকে রিহাইড্রেট করবে, ইভেন তার ইলেকট্রোলাইট ব্যালেন্সটাকে মেনটেন করবে। 2 নম্বর হলো যে জিনিসটা, এমনি ওয়াটার বা প্লেন ওয়াটারই দেওয়া, তাকে জল খাওয়ানো যেতে পারে। কিন্তু সিভিয়ার ডিহাইড্রেশনের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে তার ক্ষেত্রে কিন্তু আমরা শুধুমাত্র জল খাইয়ে বা প্লেন ওয়াটার সাপ্লাই করে আমরা তাকে ঠিক করতে পারি না। সেই ক্ষেত্রে মেডিকেল কলেজগুলো বলুন, বা ধরুন কোনো ডিস্ট্রিক্ট হসপিটাল, বা ধরুন কোনো সাব ডিভিশনাল হসপিটাল, সেই সমস্ত জায়গায় বা পিএইচসি যেখানেই হোক না কেন, গিয়ে আইভি ফ্লুইডস এর মাধ্যমে আমরা সেটা কারেক্ট করি। আমরা তাদের চ্যানেল করে নিই, আমরা তাকে ফ্লুইড দিই, এবং তার ফ্লুইড ভলিউম বা টোটাল বডি ওয়েট একটা ক্যালকুলেশন করে আমাদের ওয়াটার ডিপ্রাইভেশন আমরা ক্যালকুলেট করতে পারি। সেই জিনিসটাকে আমরা তার ওয়াটার সাপ্লাই করলেই পেশেন্ট অনেকটাই সুস্থ বোধ করে, এবং সেই ক্ষেত্রে তার একটা ভালো আমরা প্রগনোসিস আশা করি সেই ক্ষেত্রে। খাবারের মধ্যে আমি বলবো যে অ্যাকচুয়ালি তো ভাত মাছ মাংস এই জিনিসগুলো রিহাইড্রেশনের জন্য নয়, মেনলি ফল, কিছু ফল রয়েছে যেগুলো জলীয়, যেমন কিউকাম্বার বা শসা খুব ইম্পর্টেন্ট। এটার মধ্যে জলীয় ফল, এটা ইভেন ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রেও খুব ভালো। যেমন শসা খেলে ক্যালোরি খুব একটা বাড়ে না, বাট জলের পরিমাণটা মেনটেন হয় বডিতে, ইভেন আমাদের স্যাটাইটিকেও মেনটেন করে, মানে খিদের ইচ্ছেগুলোকে। এটা ছাড়াও যেরকম ওয়াটারমেলন রয়েছে, ওয়াটারমেলন খুব ভালো একটা ফুড, যে জিনিসটা আপনার বডিতে ডিহাইড্রেশনটাকে মেনটেন করতে হেল্প করে। এই জাতীয় কিছু ফল রয়েছে যেগুলো ফল একটু জলীয় হয়। 2 নম্বর হলো যে আমরা কি ধরনের খাবার, অবশ্যই ডিহাইড্রেশন মেনটেন করতে গেলে অন্য খাবার লাগে না, জলের পরিমাণটা মেনটেন করতে হয়। দেখা গেছে একটা সময় বলা হতো যে টোটাল বডি ওয়াটারের পরিমাণে আমরা যদি সারা দিনে 2.5 to 3.5 লিটার অফ ওয়াটার ইনটেক করি অ্যাট লিস্ট, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বডি খুব যথেষ্ট ভালোভাবেই মেনটেন হয়। কিন্তু রিসেন্ট আমরা অনেক ধরনের কিডনি ডিজিজেস দেখেছি, বা খুব ইয়ং প্রেগনেন্ট ওমেনদের ক্ষেত্রেও আমরা দেখেছি কিছু একেআই ডেভেলপ করে যাচ্ছে। আমরা এই জিনিসগুলো অনেক আগে থেকেই ঠিক করতে পারি যদি মানুষ প্রায় অ্যাটলিস্ট 4 থেকে 4.5 লিটার মতো নর্মালি জল খেতে থাকে। কিন্তু জল সবার ক্ষেত্রে একরকম নয়, যাদের ক্ষেত্রে ধরুন জলের লস বেশি, ধরুন যাদের পলিইউরিয়া হচ্ছে তাদের ক্ষেত্রে জলের ইনটেকটা অবভিয়াসলি একটু বেড়ে যায়। কিন্তু যাদের ক্ষেত্রে আবার কিডনি ডিজিজ আছে, বা যদি ধরুন হার্ট ফেলিয়ার আছে, তাদের ক্ষেত্রে কিন্তু জলের পরিমাণটা অত হলেও হবে না। তাই এটা খুব ব্যালেন্সিং একটা জিনিস, এটা ডাক্তারবাবুরা পরামর্শ দিয়ে থাকেন নর্মালি, যে জলের পরিমাণটা এক্স্যাক্টলি কত খাওয়া উচিত। যারা অলরেডি ডেবিলিয়েটেড আর যারা সাধারণ মানুষ ঘরে আছে তাদেরকে আমি রেকমেন্ড করবো যে যেন অ্যাটলিস্ট সারাদিনে 3.5 থেকে 4 লিটার মতো জল খাওয়া হয়, সেটাতেই ডিহাইড্রেশন যথেষ্ট ভালো মেনটেন হয়ে যায়। জল প্রিভেন্ট করার জন্য আমি বলবো যে স্কুল গোয়িং যে সমস্ত বাচ্চারা রয়েছে, মেনলি চিলড্রেন্স, বা যারা
বাড়ি থেকে স্কুলে যাচ্ছে, একদম ছোট বাচ্চাদের ক্ষেত্রে যারা নার্সারি বা কিছু পড়ে, অবশ্যই মা বাবাদের বলা হবে যে তারা যেন ওয়াটার বোটলস অবভিয়াসলি তাদেরকে দিয়ে রাখে, যারা কন্টিনিউ নিজেকে রিহাইড্রেট করতে থাকে। রিহাইড্রেশনের একটা অভ্যেস আছে। জল খাওয়াটা, অনেকজন বাবা মা কমপ্লেন করে থাকেন বাচ্চারা জল খাচ্ছে না, জলটা নেয় না ভালো করে, তাদের কেন করছে না, তো এটাও কিন্তু একটা অভ্যেসের মধ্যে পড়ে। আমি বলবো প্রথম থেকেই বা ছোট থেকেই একটা বাচ্চাকে ট্রিট করা যে তুমি মাঝে মধ্যেই কিন্তু জলটা খাবে। আর এবং এখনকার দিনে অবশ্যই এত বেশি পরিমাণে গরম পড়েছে, সেই ক্ষেত্রে জল খাওয়াটা খুব জরুরি। তাহলে এটা একটা করা যেতে পারে। দ্বিতীয় কথা হলো, যারা অফিস গোয়িং তারাও যেন অবশ্যই জল ক্যারি করেন সাথে, নিজস্ব একটা বোতল যেন থাকে। এমন কোনো একটা জায়গায় যারা অনেকজন বা ধরুন একদম জেনারেল পিপল বা লেবার শ্রেণীর যারা রয়েছেন, যারা বিভিন্ন কাজ করে থাকেন, প্রচন্ড বেশি পরিমাণে তাদের খাটনি হয়, প্রচন্ড ঘাম হয়, তাদেরও যেন জলের রিসোর্সেস থাকে। তাদের যারা এমপ্লয়ার রয়েছেন এমপ্লয়ীদের ক্ষেত্রে, তারাও যদি নিজেদের কোনো জায়গায় জলের একটা সোর্স ইনস্টল করেন, সেটা ইউভিআরও নাও হতে পারে, বাট সেটা অ্যাটলিস্ট যেন একটা ফিল্টার থাকে যেটার মাধ্যমে জল মানুষজন খেতে পারে কন্টিনিউয়াসলি, সেই জিনিসটা হলে খুব ভালো হয়। আমার মনে হয় প্রিভেনশন ইজ বেটার দ্যান ট্রিটমেন্ট এই ক্ষেত্রে, যে জলটা যাতে কন্টিনিউয়াসলি মানুষজন খায়।